একটা আস্ত যুগ, একজন লেজেন্ড যখন পাশে থাকেন ঠিক যতটা কাঁপুনি হওয়া সম্ভব ঠিক ততটা কাঁপুনি আমার ভিতরে হচ্ছে, পেটটা গুড়গুড় করছে, হাত পা কাঁপছে, স্টেডি হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, কারণ আমাদের পাশে এমন একজন রয়েছেন যিনি একটা আস্ত শৈশবকে নিয়ন্ত্রণ করেছেন, একটা আস্ত কৈশোরকে নির্মাণ করেছেন। আমাদের সঙ্গে লেজেন্ড অঞ্জন দত্ত রয়েছেন। সিনেমা নিয়ে, জীবন নিয়ে কথা হবে, তবে তার আগে বলে দিই যে কথা বলার জন্য আরও যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন, জি বাংলা সিনেমার ডিজিটাল হ্যান্ডেলগুলোতে যারা যারা কন্টেস্টে পার্টিসিপেট করেছেন সেখান থেকে নির্বাচিত কিছু মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি। স্বাগত আপনাদের। স্যার, রেডিওর কেরিয়ার যখন শুরু করেছিলাম, ফার্স্ট স্ক্রিপ্টের প্রথম লাইনটা ছিল মাসের প্রথম দিনটা ওই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে ওই যাওয়া অশোকাবারে। সো আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছেন অঞ্জন দত্ত, এবং যার লেখা, যার গান আমাকে ডিপ্রেশনের সঙ্গী হয়েছে, আমাকে বহু জায়গা থেকে উত্তোলন করেছে। আজকে যখন আপনার পাশে বসে আপনার ইন্টারভিউ নিচ্ছি, এটা ডেফিনেটলি ফ্যান বয় মোমেন্ট। তবে একটা প্রশ্নও মাথার মধ্যে ঘোরাফেরা করছে যে অঞ্জন দত্তের জীবনের চিত্রনাট্যটা আসলে লেখেন কি? মানে এই যে একটা অদ্ভুত যুগের পর যুগ ধরে প্রাসঙ্গিক থাকা, প্লাস এই অফুরান এনার্জি বয়সে, ভিতরে কি অন্য কোনো মানে সেলের ব্যাটারি বসানো আছে? চিত্রনাট্যটাকে অন্য কেউ লিখছেন, দৈবে কেউ একজন বসে? এই প্রশ্নগুলোর উত্তর বোধহয় একজন ফ্যান বয় ফার্স্টে চায়। দেখো নীলাঞ্জন, আমার খুবই মানে প্রথম থেকে ছোটবেলা থেকেই একেবারে মানে স্কুলে যখন আমি অনেক দূরে মানে বাড়ি থেকে, সংসার থেকে অনেক দূরে বড় হয়েছি, অন্য জায়গায়, কলকাতা থেকে দার্জিলিংয়ে অনেকগুলো বছর। তখন থেকেই, এবং পরবর্তীকালে যখন আমি কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে MA পড়লাম, সেই সময় 70-এর দশকে আমার সবসময় খুব ইচ্ছে ছিল আমি অভিনেতা হব। যে কারণে আমি বেশ অনেকটা সময়, বেশ কিছু টাকা খরচা করে আমি অভিনয় শিখেছি। গিয়ে একজনের কাছে, খুব বিখ্যাত একজনের কাছে, তিনি নেই আজকে, তিনি শেখাতেন। কোথায় এটা কোথায়? এটা বাদল সরকার। ওকে ওকে। তো উনি শেখাতেন। যাই হোক, তা ওনার কাছে শিখেছি। কিন্তু যে কোনো কারণেই তারপর আমি নাটক করি বেশ কিছুদিন। তারপর সেখান থেকে আমাকে খুবই বড় মাপের একজন ফিল্ম মেকার আমাকে বেছে নিয়ে অভিনয় করান। তারপর আবার আরেকজন, মৃণালবাবুর পর বুদ্ধবাবু, তারপর এরা চলেছিল। কিন্তু যে মানে যতটা আমি মানে আরে রোজগার করে থাকা, একটা শুধু এইটুকু করে রোজগার করে থাকার জায়গাটা আমি পাইনি। মানে আমি ভালো অভিনয় করতে পেরেছি, হয়তো অনেকগুলো ফেস্টিভ্যালে বিদেশে যেতে পেরেছি। আমার প্রথম অভিনয় আমি ভেনিসে একটা প্রাইজও পেয়েছি। তখন আমার বয়স হবে 24 বছর। এবং কিন্তু কোথাও গিয়ে সাস্টেনেবল যে রোজগার, সেটা হয়নি। যে কোনো কারণেই আমার ক্ষেত্রে সেটা ঘটেনি। অথচ কিন্তু কিছু মানুষ বলেছেন আমি খুব ভালো অভিনয় করি, কিন্তু সেই সুযোগটা হয়নি। একটা বাছাই করা কিছু মানুষের ছবিতে আমি অভিনয়ের কাজ পেয়েছি, যথা মৃণাল সেন প্রথম থেকে শেষ অবধি অনেক দিন, বুদ্ধদেব দাশগুপ্ত, নবেন্দু চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, গৌতম ঘোষ, এইরকম একটা গোষ্ঠীর মধ্যে আমি আটকে ছিলাম। এবং খুব জনপ্রিয় কাজে আমাকে সেভাবে ডাকা হয়নি। আমি এটা বলছি 70-80-80 দশকের কথা। তখন আমাকে বাধ্য হয়ে জার্মানি চলে যেতে হয় থিয়েটার করতে। তার পরবর্তীকালে আমি গান করতে আসি, গানটা করে আমি অনেক বেশি 90-এর যুগে আমি অনেক বেশি পরিচিতি পাই, অনেক মানুষ আমায় চেনে এবং আমার রোজগারটাকে ঠিকঠাক করে দেয়। মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রোজগার করছি আমি তখন গান করে, এবং আমার ক্যাসেট বিক্রি হয়। আমি মোটামুটি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাই। তারপর থেকে আমি চেষ্টা করি আবার সিনেমার জগতে ফিরে আসতে, ডিরেকশনের হাত ধরে। এবার ডিরেক্টর আমি হই। তখন আমার ছবিগুলো, সেটা গানের ক্ষেত্রে আমার জনপ্রিয়তা হলো কি না, কি যে কোনো কারণে আমার ছবিগুলো মোটামুটি তখন লোকে দেখেছে। যদিও ছবিগুলো সেই সময়কার বাংলা সিনেমার মতন নয়, মানে একটু অন্যরকম ছবি, কিন্তু ছবিগুলো দর্শক দেখেছে হলে এবং পরবর্তীকালে টিভিতে, কিন্তু হলেও দেখেছে, এবং সেটা বেশ কিছুদিন চলেছে। তারপর এই করতে 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 এখন আমি একটা বই লিখেছি, একটা বই লিখে তারপর আবার সেই বইটা থেকে আবার ছবি করছি। এই যে এতগুলো জিনিস আমি করছি,
এটা খানিকটা মানে বেঁচে থাকার দায় থেকে যে আমায় কিছু করে যেতে হবে, আর এইগুলো আমি পারি মোটামুটি বলে করছি, কিন্তু যে একটা জিনিস করতে গিয়ে সে না পেলে আবার এটা তাহলে তাহলে এটা করে করি, তাতে এটা একটা আমি বলবো একটা অদ্ভুত ধরনের জার্নি হয়েছে আমার। মানে আমি আমার একটা মানে কিছু একটা করতে হবে, আমি চাকরি করব না, আমায় কিছু করতে হবে। বাবা বলছিল বায়োস্কোপে যাচ্ছিস সে করছিস মারা যাবি তুই, এবং আমার সঙ্গে কথাও বলেননি, তিনি বহুদিন উকিল ছিলেন। তো একেবারেই একটা অভিনয় গান বাজনার জগতের থেকে দূরে থেকে এসেছি আমি। আমার কোনো সেইভাবে কোনো আমার পরিবারে কি এসব কিছু ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া। তো সেখান থেকে আমি এসেছি, সুতরাং এবং বিভিন্ন মানুষ আমাকে সাহায্যও করেছে, নাটকের মানুষ, এটা ওটা সেটা, কিন্তু আমার একেবারে নাটকের লোকেদের সঙ্গে মিলেমিশে থাকা, আবার সিনেমা করতে এসে সমস্ত ডিরেক্টরের বাড়ি বাড়ি যাওয়া, বা গান করতে এসে সবাইয়ের সঙ্গে, এরমটা আমি করিনি। আমাকে যেটা পোষায় আমি সেইভাবেই এগিয়েছি এবং মোটামুটিভাবে এটা ওটা করেছি। একসময় আমি আমার থেকে বড়দের সঙ্গে মিশেছি সারাক্ষণ ধরে, তারপর আমি একসময় আমি আমার ছোটদের সঙ্গে বেশি মিশেছি। আমার ব্যান্ড মেম্বারসরা সবাই আমার থেকে ছোট, আমার টেকনিশিয়ান ইউনিট যারা কাজ করে ক্যামেরা এর সবাই আমার থেকে ছোট, একটু ছোট বেশি ছোট। তো এই ছোটদের সঙ্গে বা আমার থেকে ছোটদের সঙ্গে, আজ আমার বয়স 70 আমি পা দেবো, আই স্টার্টেড 24-এ। তো এই যে জার্নিটা, বিকজ আমি সব সময়ের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেছি, শুধু আমার কলকাতার সময় নয়, পৃথিবী কি হচ্ছে না হচ্ছে এটা সেটা। তো সামহাউ দি আদার আমার মধ্যে ওইটা বোধহয় আসেনি যে একটা সময় আটকে থাকা, যে আমার সময়টা ভালো ছিল তোমার সময়টা খারাপ। আমার দাদু বাবাদের বলতে শিখেছি, জ্যাঠামশাইদের, যে তোদেরটা খুব বাজে, আমাদের সময় অনেক ভালো ছিল, তোদের সময়টা খারাপ। এটা আমি কোনোদিন বলতে পারিনি, বলতে পারবো না। অভিযোজন আসলে, এবং ওই সবসময় নতুন কিছু শেখার একটা বিরাট স্পৃহা। আমি জানি না ভবিষ্যতের মানুষদের কাছে তো আপনার এন্টায়ার জীবনটা একটা ক্লাসিক গাইড বুক। যারা রুল ব্রেক করতে চান, যারা সোজা যেটা মানে প্রচলিত পথ সেখান থেকে অন্য কিছু করতে চান, তাদের জন্য কি অঞ্জন দত্তের জীবনটা গাইড বুক? আপনি কি ফলো করার সিদ্ধান্ত নেবেন যে ভবিষ্যতে বাপু চেনা পথটা ব্রেক করতে হলে অঞ্জন দত্তের জীবনটা কিন্তু অ্যাজ আ গ্রামার হিসেবে মেনটেন করো, না কি বলবেন যে না? একেবারেই না, কেউ কাউকে ফলো করা একেবারে উচিত নয়। মানে যে যার নিজের মধ্যে যা নিজে করতে চায় সেটা যেন বুঝে ভেবে করে। এইটা করতে গিয়ে তো আমি অনেক মানুষকে দুঃখও দিয়েছি। প্রথা ভাঙলে তো সবসময় শুধু সাহস দিলে বেরিয়ে যাওয়া হয় না, আর অনেকে দুঃখ দিয়েছি, অনেকে সেগুলো বুঝতে পারি, তারা ক্ষমা করে দিয়েছে, কেউ কেউ ক্ষমা করেনি। কিন্তু আমি মানে সম্পর্কের জায়গা থেকে বলছি। তো এই একটা ছবি করলাম, যে ছবিটা আমার মতন করে আমি করব, সেটা সেই ছবিটা হয়তো সব টাকা তুলে দিল না, তখন প্রডিউসার দুঃখ পেয়েছে, এটা তো অস্বীকার করার কথা নেই, সে দুঃখ পেয়েছে। সৌমিত্রবাবুর গল্প আমি আপনার কাছে শুনতে চাই। ইনফ্যাক্ট যে সমস্ত লেজেন্ডের সঙ্গে কাজ করেছেন তাদের একটু একটু করে অভিজ্ঞতা আমি একটু শুনতে চাই। তবে তার আগে যারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ একজন প্রশ্ন যদি করতে চান অঞ্জনবাবুকে, সরাসরি যদি একটু মাইক্রোফোনটা দিন প্লিজ। ইয়েস, হ্যাঁ, নামটা বলুন, কোথা থেকে এসেছেন একটু বলুন। আমার নাম সায়রী বিশ্বাস, আমি আসছি রাজারহাট থেকে। হ্যাঁ, মানে প্রথম মাইক্রোফোনটা আমি খুব দুঃসাহস দেখিয়ে নিয়েই ফেললাম, ভেতরে আমার ভীষণ কাঁপুনি হচ্ছে। আপনি বললেন যে আপনি প্রথম পুরস্কারটা পেয়েছেন, তাও সেটা আন্তর্জাতিক মঞ্চে 24 বছর বয়সে, তারপর থেকে আজ 70। তো এতগুলো বছরে অঞ্জন দত্তর মাথা ঘুরে যায়নি ওই কম বয়সে একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েও। তো এর সিক্রেটটা যদি আমাদের জেনারেশনের জন্য একটু শেয়ার করেন, কিছু পরামর্শ। আরেকটা প্রশ্ন একবারে করে একটা করে করি, বেটার হবে। আমার মনে হয় দ্যাট এই মাথা ঘুরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ আমার চারপাশে যারা কাজ করছে তারা অনেক বড় মাপের মানুষ। আমি মানে আর সত্যি কথা কি, আমি তো চেয়েছিলাম যে একটু আমার নাম হোক, একটু আমি রবার্ট ডি নিরো, আমার আইকনের পাশে বসে আছি আমি, সে বেস্ট অ্যাক্টর, আমি বেস্ট ফার্স্ট অ্যাক্টর। তো আমি তো ভেবেছিলাম, মনে মনে স্বপ্ন দেখেছিলাম যে হ্যাঁ আমি এইসব জায়গায় যাব, এদের সঙ্গে বসবো, এদের সঙ্গে দেখবো টেকবো। তো এই একটা স্বপ্ন ছিল, এবং আমি অভিনয় করতে শিখেছি, জানি। তো সেই সাকসেসটা আমার কিন্তু পাওনা টাইপের ছিল বলে আমি ধরেই নিয়েছি। আবার আমার না হয়নি, বিকজ তারপরে এসেই কিন্তু আবার আমাকে আমার মধ্যবিত্ত জীবনে চলে যেতে হয়েছিল, এবং আমি এখনও বাজার করি,
বাজার করতে ভালোবাসি, আমি এখনও হাঁটি, আমি এখনও আড্ডা মারতে ভালোবাসি। আমার ডিরেক্টররা আমাকে তাড়িয়ে মানে যাদের নাম বললাম তারা আমাকে তাড়িয়ে দিত যদি আমার মেজাজ হতো, তাড়িয়ে দিত, অঞ্জন কী আরম্ভ করেছিল, মাথা খারাপ হয়ে গেছে। তো এইভাবে আমরা মিশেছি। মৃণালবাবু আমার কাছে ডিরেক্টর ছিলেন না, তিনি আমার বন্ধু, বাবা, টিচার। তো এইভাবেই মিশেছি। তো আমার সেটা কোনো দিন হয়নি। এবং পুরস্কার মানে অনেক পরে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, পুরস্কার যে পাইনি পরবর্তীকালে আর তার জন্য আমার মন খারাপ যে ভীষণ একটা আমি মন ভেঙে পড়ছে, সেটাও হয়নি। আমার কাজ করে যাচ্ছি, আর দেখছে কেউ দেখছে না, চলছে তো কোনো মতে, বুঝলে, চলছে তো, বাজারটা করে যাচ্ছি তো রোজ। এখনো অঞ্জন তো বাজার করতে যান, ফলত গুণমুগ্ধরা একবার ওনার বাড়ির আশেপাশে ঘুরতে থাকবেন, সেখানে ছবি তোলার সুযোগ আমার মনে হয় অঞ্জন তো না করবেন না। তবে আমি একটা সুযোগ এখানে ছাড়বো না, এই প্রশ্নের রেস ধরি। মৃণালবাবুর একটু গল্প যদি হোক না, মানে যেভাবে দেখেছিলেন মানুষটাকে, কীভাবে দেখেছিলেন, কী কী শিখেছিলেন, তার একটা ছোট্ট অ্যানেকডোট যদি থাকে। আমি মৃণাল সেন আসলে আমার মানে মৃণাল সেন সম্পর্কে বলা আমার পক্ষে মুশকিল, কারণ তিনি, তার বয়স তখন প্রায় 58 আর আমার বয়স 30 বছরের বয়সের তফাৎ আমাদের, অথচ একটা অদ্ভুত বন্ধুত্ব, ঝগড়া ঝাঁটি। এবং মানে তিনি কখনো আমার বাবা, কখনো আমার টিচার, কখনো আমার মেন্টর, কখনো আমার ডিরেক্টর, কখনো আমার মানে মানে নানা রকমভাবে তার ব্যক্তিগত জীবনেও, সমস্ত তার বাড়িতে আমি প্রায় গেছি, ছবি না করলেও গেছি, অন্য সময় গেছি। তো একটা একটা অদ্ভুত ধরনের মজার মানে মানুষ ছিলেন, যিনি যিনি মানে আমার মনে হয় এই যে এনার্জি, এই যে বিশ্বাস, এই নতুনকে ভালোবাসা, এই যে সবসময় কিউরিয়াস হয়ে থাকা, এই রোগটা আমি পেয়েছি ওনার কাছ থেকে, এই নিয়ম ভাঙার রোগটা আর কি। এবং উনি খুব মানে মজা এক সেন্স কৌতুক বোধটা ওনার ছিল, সেই কৌতুক বোধটা বোধহয় খানিকটা তিনি আমাদের দিয়ে গেছেন আর কি, বা আমাকে অন্তত দিয়ে গেছেন। এবং আমি কলকাতাকে একেবারেই পছন্দ করতাম না, তো তিনি আমাকে প্রথম ছবিতে কাজ করতে 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 কলকাতাকে ভালোবাসিয়ে দিয়েছিলেন। এটা মানে মানে কিভাবে সেটা কি, মানে শুধু সিনে নাকি কোনো মানে মানে এই ভালোবাসাটা এলো কোথা থেকে? শুধু তাকে অভিনয় করতে গিয়ে একটা লোকের ভালোবাসা আসতে পারে না না, মানে সেটা তার পরিবেশ, তার বাড়ি, ক্যামেরাম্যান, এটা সেটা, যেখানে করতে করতে আমি শহরটাকে চিনতে পারলাম আস্তে 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 আস্তে। শহরটা আমার কাছে খুলে গেল আর কি। মানে কলকাতার নোংরা, কলকাতার তা, তো আমি দেখলাম কলকাতার অনেক সুন্দর জিনিসও আছে কলকাতায়। তো যখন আমি বার্লিন চলে যেতে হচ্ছে, তখন আমার প্রায় জোর করে টেনে এনে ওজন বাড়িয়ে গোঁপ লাগিয়ে খারিজ করানো হচ্ছে, কারণ তখন আমার 26 বছর বয়স। 26 বছর বয়সে আমার প্রায় একটা 38 বছরের রোল করতে হচ্ছে। তো তখন আমার খুব খারাপ লেগেছিল, আমার কষ্ট হয়েছিল যে আমার চলে যেতে হবে, কারণ আমি বার্লিনে যেতে হবে। কিন্তু তো আমি ভালোবেসে ফেলেছিলাম কলকাতাটাকে, মানে কলকাতা শহর, অলি গলি, হাঁটতে বেড়াতে, যে এটাই আমার শহর, হোক না সেটা এরকম, হোক না সেটা ভাঙাচোরা, হোক না সেটা পুরনো, হোক না সেটা নোংরা, কিন্তু সেটা ভীষণ সুন্দর আমার কাছে। তো আমার গান আসতোই না, আমার এই কলকাতাকে ভালোবাসাটা আসতো না, আমার ছবিতে কলকাতা এইভাবে আসতো না, যদি না মৃণালবাবুর সঙ্গে আমার দেখা হতো, মৃণালবাবু এবং বাদলবাবুর সঙ্গে আমার দেখা হতো। খুব মজার লোক ছিলেন, মানে 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 একটা মানে উনি অসম্ভব সিগারেট খেতেন, এবং বাড়িতে ফিরতেন যখন, তখন গোটা ইউনিটের দেশলাই তার পকেটে বেরোতো। মানে দেশলাইটা নিয়ে আর ফেরত দিতেন না, সিগারেটটা ধরেই রেখে দিতেন, লাইটার দেশলাই, আবার গীতা দিব তুমি আবার দেশলাই। আর আমিও যখন অ্যাসিস্ট করতাম পরের দিকে, আমি মিনালদা আমারটা ওইটা আমার, আর নিয়ে নাও না জায়গাটা, দুটো নিয়ে নাও। মানে এই ভীষণ মজার মানুষ ছিলেন এবং খুব উইটি লোক ছিলেন, এবং বোধহয় ওই মানে একটা সাহসী লোক ছিলেন। অ্যামেজিং। ইয়েস, আর হ্যাঁ বলুন। এই নিয়ম ভাঙার প্রসঙ্গ থেকে একটা প্রশ্ন মনে পড়লো, যে আমরা এই মুহূর্তে যারা ধরুন প্রত্যেকদিন স্ট্রাগল করছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তাদের জন্য কোনটা অ্যাডভাইসেবল, তাসের দেশ হওয়া নাকি অঞ্জন দত্ত হওয়া? দেখুন, এইরকমভাবে বলা খুব মুশকিল আমার পক্ষে। আমার থেকে অনেক ট্যালেন্টেড মানুষ কলকাতায় ছিল সে সময়, নিশ্চয়ই তাদের আমি চিনি না, কিন্তু তারা হয়তো আমার থেকে অনেক বড় কিছু করতে পারতো, কিন্তু তারা পারেনি। যেটা আমি এখনও আমার অ্যাক্টার্সদের বলি, আমার অন্যদের বলি, যে হয়তো আমার থেকে অনেক ভালো গায়ক বা গীতিকার আছে, যে হয়তো সে পারেনি, আমি পেরেছি তার থেকে অনেক কম হয়ে। তো এটা আমার বিনয় নয়, এটা আমার একদম সত্যি কথা।
এর কোনো প্রথা নেই, খানিকটা লাক তো বটেই। মানে এবং আমি বিশ্বাস করি না যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিষ্ঠানের কাছে যাওয়া দরকার, আমি এটা বিশ্বাস করি না। প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে নিজেকে তৈরি করতে 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 যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে ঠিক কেউ না কেউ তাকে খুঁজে বার করে দেবে। ভালোবাসা, কাজকে ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? ভালোবাসা মানে আমি আমার কাজকে ভালোবেসেছি বলে বাবাকে দুঃখ দিয়েছি, মাকে দুঃখ দিয়েছি, স্ত্রীকে দুঃখ দিয়েছি, সবাইকে দুঃখ দিয়েছি। আমার কাজটাকে বেশি ভালোবেসেছি এবং তার জন্য অবভিয়াসলি আমি তো তাদের কষ্ট দিয়েছি। জনপ্রিয়তার কথা বললেন যে সহজে জনপ্রিয় হওয়ার উপায়, আমি জানি না রিলসের পৃথিবীতে যদি উত্থান হতো, অঞ্জন হতো, সেক্ষেত্রে কি হতো, কি করতেন তিনি, আমি ডেফিনেটলি জানার আমার ইচ্ছে থাকবে। বাট তার আগে আমার যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে সৌমিত্রবাবুর গল্প শুনতে চাই, যেভাবে দেখেছিলেন বা যে ঘটনাগুলো হয়তো মনের কোনো হয়তো মনে রয়েছে। সৌমিত্রদা আমার কাছে ঠিক মানে আমরা বন্ধু মতন হয়ে গেছিলাম, ঠিক কলিগ বা সেরমভাবে নয়, উনি অনেক সিনিয়র। মানে প্রথম সৌমিত্রবাবু আমার নিজের ছবিতে কাজ করে, একটা সিন দাদুর পাট শুয়ে থাকবে, একটু মাথা নাড়বে, পরের শটটাই তাকে খাটে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মারা গেছেন। আমি বলেছিলাম, আমি সেই সাহসটা পেয়ে সৌমিত্রদা এটাকে কিসের পার্টে, প্যারালিটিক একটা প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা তাহলে কথা নেই, আমি না কথা নেই, তাহলে কী করতে হবে? আমি চোখ বুঝে শুয়ে থাকবো। সৌমিত্রদা সত্যি আমার জীবনে কিন্তু এটা হয়েছে। মানে আমি যেহেতু আমি বলছিলাম না আপনাকে, এটা লাক। মানে মিশেছি এত বেশি, ভিক্টর যখন যা ডেকেছি চলে এসছে, মুনমুনকে যখন ডেকেছি চলে এসছে, সৌমিত্রদাকে যখন বলেছি, এরা তো স্টার্স, আমি তো এরকম নই। এটা কি বিনয়? না না না, তারা চলে এসছে। আপনি যে স্টার নন বলছেন, এটা কি বিনয়? না, আমি তখন নই তো। আমি যখন বউ ব্যারাস করতে যাচ্ছি, কে আমাকে চেনে? বা আমি যখন টেলিফিল্ম করছি, কে আমাকে চেনে? আমি যখন বং কানেকশন করছি, তখন সেই অর্থে সৌমিত্রদাকে ওইরকম দুম করে, মমতা দুটো সিন, হ্যাঁ চলো করে দে, মমতা নয় ঠিক আছে, আমার কো অ্যাক্ট্রেস অনেক দিনের, সৌমিত্রদাকে মতো একটা লেজেন্ড, দুটো সিন সৌমিত্রদা করে দিল। এই সময় সৌমিত্রদার আমার তারপরে সৌমিত্রদা তো বলে যে হ্যাঁ রে, তুই তো আমাকে কি ওই শুয়ে ঘাড়ে করে নিয়ে যাওয়া ছাড়া তুই দিচ্ছিস না। তো যাই হোক, তারপর টেলিফিল্ম, তারপর মৃণালদার মহাপৃথিবীতে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমি তখন অ্যাসিস্ট্যান্ট সৌমিত্রদার, মানে সৌমিত্রদার ছোট ছেলে ছবিতে, আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ডানাটা ছিল না বা হাতটা ওখানে ছিল, এইসব করে যাচ্ছি। এইবার একটা খুব বড় রোল, বিশাল বড় চরিত্র সৌমিত্রদার আমি করবো, ঠিক হলো। এই গোটা ছবিতে সৌমিত্রদার অবদান কিন্তু অনেক বেশি ছিল, বন্ধুর মতন অবদান অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। মানে অর্থাৎ সৌমিত্রদা নিজেই দায়িত্ব নিয়েছিলেন যে তুই ছবিটা মন দিয়ে কর, অ্যাক্টিংগুলো আমি। আর তখন সৌমিত্রদা 4 ঘন্টা করে, মানে 4 ঘন্টা অভিনয় করতে পারবেন। তো সৌমিত্রবাবু বলে বিকেলের দিকে এলে ভালো হয়, কারণ হয়ে গেলে কিছুক্ষণ কথা বলা যায়, এবং তুই ইম্পর্টেন্ট সিনসগুলো একটু বিকেলের দিকে রাখবি। তো শুভশ্রীর ক্ষেত্রে, যিশুর ক্ষেত্রে উনি বলে দিতেন আমাকে দেখে, এটা একটু কমাতে বল, ওটা একটু এটা করতে বল, ওকে একটু এটা করতে বল, এটা বলতেন আমাকে। মানে ইভেন আমি নিজে থেকেই বলতেন এটা। একদিন যে কোনো কারণে সৌমিত্রদা, আচ্ছা অঞ্জন কি করেছে দেখো তো, দেখেছে, আমাদের তো রিমাইন্ড করে দেখা যায়, দেখে আমার ডেকে বোঝাই। আর লুকিয়ে টুকিয়ে কথা বলতেন না, শোনো অঞ্জনী চালাকিনা মারছে, এটা কী করছে, ওরম হাট, এরম হবে না, আগে আমি থাকবো তখন অঞ্জন করবে। কারণ আমি খুব নামিয়ে করছিলাম, না তাকিয়ে নামিয়ে করছিলাম। খুব টেনশন মোমেন্টে সৌমিত্রদা একটু রেগে কথা বলছিলাম। সৌমিত্রদা পরে বুঝতে পারেন যে এই যে আমি রেগে বলছি, অঞ্জন তো কিছুই করছে না, এই যে আমি রেগে বলছি, অঞ্জন তো কিছুই করছে না, এইটা কাটাকাটি হবে তো। এবং সৌমিত্রদা নামাতে আরম্ভ করলেন। তারপর সৌমিত্রদা রাখতে, আমি আরও নামাচ্ছি, সৌমিত্রদা আরও নামিয়ে যাচ্ছেন, প্রায় কিছু না বলে জানি কর্মঠ নেই। মানে দুজনে কে কত কম করা যায় একটা প্র্যাকটিস হয়েছে একটা পয়েন্টে। হ্যাঁ, মানে এইরকম, এটা ভীষণ মজার আর কি। যারা শিক্ষার্থী অভিনেতা শুনছেন, যারা শিক্ষার্থী ডিরেক্টর শুনছেন, এটা তাদের জন্য বললাম না, গাইড বুক লেসন হতে পারে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে যদি 1-2 লাইন যদি বলেন, যে আমরা তো জীবনের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি, সৌমিত্রদার কাছ থেকে টেকআওয়েটা কী ছিল? সৌমিত্রদার কাছ থেকে সবথেকে বড় টেকআওয়ে ছিল যে সৌমিত্রবাবু যতই বড়, সৌমিত্রবাবু তো বিখ্যাত একজন স্টার, এবং আজ সত্যি মানে আমার থেকেও বড় তার ক্যানভাস তিনি লিখেছেন,
তিনি কবিতা ওই লিখেছেন, তিনি বা আবৃত্তি অভিনয় করেছেন, করেছেন, তিনি রেডিও কাজ নাটকে থিয়েটার করেছেন, নাটক ডিরেকশন দিয়েছেন, তিনি অজস্র জিনিস করেছেন, একটা ম্যাগাজিন এডিট করেছেন, রেডিও অনেক কিছুই করেছেন। কিন্তু তিনি শেষ জীবন অবধি একটা নর্মাল মানুষের মতো থেকেছেন। এইটা একটা বিরাট জিনিস। এবং আমিও চেয়েছিলাম, কিন্তু যখন দেখতাম যে এরকম করলে কি তো সৌমিত্রবাবু ওয়াজ অলওয়েজ দ্যাট ম্যান, যে একটা নর্মাল মানুষের মতো থেকেছেন। যে সমস্ত নর্মাল মানুষেরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সৌমিত্রদার অনেক বয়স, মানে অনেক বয়স হয়ে গেছে, তখন আমি একটা অন্য কাজে গেছি, সৌমিত্রদার বাড়িতে একটা পাটের ব্যাপারে হয়তো খোঁজ করতে গেছি, দাঁড়া আমার বাজারটা করে নিয়ে আসতে হবে, তাও তুই বস চাকা মানে উনি একটা কি আনতে গেল মুদির দোকান থেকে, ও মানে উঠে গিয়ে বেরিয়ে চলে গিয়ে নিয়ে চলে এলো সঙ্গে করে, আমি গিয়ে কথা বলে এক সেকেন্ড কাজের লোকটা নেই, সাট করে গিয়ে নি। সো এইটা কিন্তু আমি বলছি যে অবভিয়াসলি তখন তুমি হাঁটতে পারতে পারেন মানে কত ফুল স্টার, বয়স হয়ে যাওয়ার পর নয় বুঝতে পারি ঠিক আছে, কিন্তু হাঁটতে পারেন, সাট করে ওটা করে নিয়ে এলেন। আবার সেই সঙ্গেই তিনি ফ্রান্সে গিয়ে ডিলিট কি না কি ওইটাও নিয়ে এলেন। সো এই যে একটা এত বড় স্টার, কিন্তু হি লেড আ ভেরি নর্মাল লাইফ, কফি হাউসে বসে এই যে এই মজাটা, এই মানে স্টার হয়েও তথাকথিত সেলিব্রিটি না হওয়া, এটা হচ্ছে সবথেকে বড় শিক্ষা আমার কাছে। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে যিনি প্রশ্ন করতে চান, ইয়েস প্লিজ, নামটা বলুন। আমার নাম বিথি ঘোষ, আমি কল্যাণী থেকে আসছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাকে যদি নির্বাসনে পাঠানো হয়, মানে আপনি এত ভালো ভালো গান সিনেমা আমাদেরকে দিয়েছেন, আপনাকে যদি নির্বাসনে পাঠানো হয় এবং আপনার করা কোনো গান বা কোনো সিনেমা আপনাকে নিয়ে যেতে বলা হয়, তাহলে আপনি কোন দুটো নিয়ে যাবেন? প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু আমরা শুধু আমাদের ছবি নিয়েই বলবো, জোকস অ্যাবাউট, ইয়েস স্যার, কোনটা নিয়ে যাবেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন তো। মানে এখানে বাবা বা মায়ের কাছে সন্তানকে বাছার মতো বিষয় আর কি, সেরকম হয়ে গেল। মানে কবে পাঠানো হচ্ছে আমাকে কি আরো না, আমার প্রশ্নটা না, আমার প্রশ্ন হচ্ছে আমাকে কি আরো 2 বছর বা 1 বছর বাদে পাঠানো হচ্ছে, নাকি এখনই? এখনই। যে ছবিটা আমি করতে চাই করে সেটাকে নিয়ে যাও। মানে আমাকে 1 বছর পর, যদি 1 বছর সময় দেন, 1 বছর নয়, মানে 7-8 মাস সময় দেন, যেটা আমি এখন করছি সেইটা করে আমি সেটাকে নিয়ে যাব। আর যদি বলেন যে না এক্ষুনি পাঠিয়ে দিতে হবে, তাহলে আমি দত্ত ভার্সেস দত্ত। গান দত্ত ভার্সেস দত্ত কিন্তু আমরা নাইট মাল্টিপ্লেক্সে নিয়মিত চালাই, জি বাংলা সিনেমায় মিস করবেন না। হ্যাঁ, আর কোন গান? আর কোন গান? কোন গানটা তোর? আলিবাবা। আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা অঞ্জন দত্ত নামটা শুনলেই একটা কালো চশমা, দার্জিলিং, বেলা বোস, এইসব অনেক কিছু ভাবতে থাকি। আপনার কাছে এক কথায় যদি অঞ্জন দত্তকে ডিফাইন করতে হয়, আপনি কি বলবেন এক কথায়? এটা আমি কি করে বলবো তো? অঞ্জন দত্ত আপনার কাছে অসুবিধা হচ্ছে, আমি এটা বলছি না, আমার সেরকম নয়। মানে এটা লোকে বলে যে অঞ্জন দত্ত কালো চশমা পরে, সবসময় পার্ক স্ট্রিটে ঘোরে, অত্যন্ত মদ্যপান করে, এবং সিগারেট ছাড়া থাকতে পারে না, এবং সে কথায় কথায় দার্জিলিংয়ে নাকি জন্মেছিল ওখানে। মানে এটা একটা পারসেপশন। অবভিয়াসলি দার্জিলিং ভালোবাসি, আমি ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, অজস্র মানুষ আমাকে ওখানকার মানুষ, আমার রাস্তার লোক কেন ওখানকার চিনবে, মানুষ চেনে, এবং কলকাতার মানুষও আমাকে ভালোবাসে। আমার 50% যদি আপনি হিসেব করে দেখেন, আমার 50% শ্রোতা এবং দর্শক কিন্তু বাংলাদেশে, তো তারা আমাকে পছন্দ করে। তো এইটা না একটা পারসেপশন, এরকম নয় যে মানে আমার কি মনে হয় আমার কালো চশমা পরে দেখলে খারাপ লাগে না, সেই জন্য আমি পড়ি। আর কোনো কারণ নেই, কালো চশমা পরার আর কোনো কারণ নেই। আর স্টেজে উঠে আমি তো মানে স্টেজে উঠে গান গাইতে, আমি তো মিউজিশিয়ান নই, যে অর্থে আমার ব্যান্ডের অমিত দত্ত মিউজিশিয়ান, নীল দত্ত মিউজিশিয়ান, যে অর্থে অনুপম মিউজিশিয়ান, যে অর্থে আমি তো সেরকম, যে অর্থে রূপম মিউজিশিয়ান, আমি তো একজন অভিনেতা। সো ওই যে অত আলো টালোর জন্য আমি কালো চশমাটা পরে গিটারটা বাজাতাম, একটা কোথাও গিয়ে একটা ডিসকানেক্ট করার জন্য, ওইটার থেকেই এটা হয়েছে। আর বাকি পারসেপশনটা হচ্ছে আমি কিছু চরিত্র অভিনয় করেছি যারা মদ্যপান করে, যারা বদরাগী, যারা উন্নাসী, সাহায্যভাবে সেগুলো করেছি। কিন্তু আমি আপনার মতোই আর কি, আপনার মানে
আমার কোনো, হ্যাঁ নিশ্চয়ই একটা বৈশিষ্ট্য থাকবে না, প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সব থেকে সাধারণ মানুষের মধ্যেও একটা বৈশিষ্ট্য থাকে, এবং এইটা একটা পারসেপশন। এটা আমি মানে আমি কি বলবো, আমি বলবো আমি এরকম নই, আমি চুপচাপ থাকি। মানে আমি সমালোচনাও যখন আমায় মেনে নিতে হবে, ভালোবাসাও যদি আমায় মেনে নিতে হয়, তাহলে এটাও মেনে নিতে হবে যে লোকে অযথা মানে কালো যখন বলে আর ইংরেজি বলে আর মদ খায়। মানে দত্ত ভার্সেস দত্ততে একটা ডায়ালগ আছে, আমি মানুষটা খুব একটা সুবিধের নই, ওটা সিনেমারই ডায়ালগ। হ্যাঁ সিনেমার ডায়ালগ তো। নামটা বলুন আর কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি বিরা থেকে এসেছি, আমার নাম বিক্রম দাস। আমার কাছে একটা ভিন্ন ধর্মের প্রশ্ন, আপনি যদি যেই পেশায় বর্তমানে আছেন সেই পেশায় যদি না থাকতেন কোন পেশায় যেতে আপনি পছন্দ করতেন, বা যদি ফিরে যেতে হতো কোন পেশায় আপনি নতুন করে আসতে যেতেন, বা এই পেশায় কি থাকতেন নাকি অন্য কোনো পেশায় আপনি বেছে নিতেন? আমি যে পেশায় লাস্টে ঢুকেছি সেটা প্রথমে থাকলে আমার ভালো হতো, সেটা লেখা। আমি বই লিখেছি, একটা গল্প লিখেছি। আমার মনে হয় লেখা হচ্ছে সব থেকে মানে কি বলবো সব থেকে হায়েস্ট ফর্ম অফ শিল্প। এই নিয়ে আমার মিউজিশিয়ানদের সঙ্গে তর্ক হয়েছে, কেউ বলেছে সঙ্গীত, কেউ বলেছে সাহিত্য। আমার কাছে মনে হয় সাহিত্য, কারণ সাহিত্য হচ্ছে শব্দ কিছু আপনাকে কল্পনা করে নিতে হচ্ছে। আবার কেউ কেউ বলছে সব থেকে অ্যাবস্ট্র্যাক্ট। আর সঙ্গীত না সাহিত্য, সঙ্গীত না সাহিত্য নিয়ে মারামারি করতে করতে আমার কাছে কিন্তু এখন মনে হয় সাহিত্য। তো এইটা আমি যেটা করতে শুরু করেছি, এটা যদি অনেক আগে করতাম তাহলে আমি ভালো ভালো কিছু গল্প লিখতে পারতাম। আমার কাছে মনে হয় সাহিত্য হচ্ছে সব থেকে, দেখুন শিল্পকর্ম ছাড়া আমি অন্য কিছু করতাম না। আমি প্লেন ফ্যান চালাতে পারবো না, আমি ডাক্তারও হতাম না, ইঞ্জিনিয়ার হতাম না, মানে একেবারে শিল্প সাহিত্যের বাইরে কি হতো আমি জানি না, আমি কিছু পারতাম না। ফুটবল ক্রিকেট অসম্ভব, আমি জানি না, আমি 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 জানি না, আমি সত্যি জানি না, কারণ আমি 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 গাইড গাইড সার্কাস, আমি নানা রকম ভাবছি আর কি। লেখক 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 ও ছাত্র হয়ে আমি পেয়ে এই উত্তরটা খুবই আনন্দিত। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ইয়েস, আর আমার প্রশ্ন যেটা যে আপনি নিজে সফলভাবে ডিরেকশন করেছেন, এটা বলার অপেক্ষা রাখেন, আর অন্যের ডিরেকশনও কাজ করেছেন, তো কখনো সেখানে করতে গিয়ে অসুবিধা হয়নি? মানে মনে হয়নি যে আচ্ছা আমি যদি থাকতাম না আমি এই জায়গাটা এইভাবে করতাম, বা সেখানে ডিরেকশনদের সঙ্গে এভাবে কখনো ইন্টারাকশন করেছেন, এরকম কোনো অভিজ্ঞতা, বা সেখান থেকে হয়তো ব্যাপারটা আরও কখনো তিক্ততার দিকে যেতে পারে, বা কখনো সেটা হয়তো আরও ভালো বন্ধুত্ব হয়ে যেতে পারে? এর সঙ্গে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করবো, যখন আপনি নিজে ডিরেকশনে গেছেন, কখনো মৃণালবাবু বা বুদ্ধবাবু বা বাকিরা যারা আছে তাদের প্রভাব কখনো কাজ করেনি যে এইটা উনি ওইভাবে করতেন, আমি একটু ট্রাই করি? না, আমি কখনো কোনো আমার অসুবিধা হয়নি, কারণ আমি ট্রেন্ড অ্যাক্টর, এবং আমার ধরুন মানে আমার তো কোনো মানে পকেটে কোনো ম্যাজিক করার জিনিসপত্র নেই যে আমি এটা বার করে দেখিয়ে দিলাম, এটা বার করে দিলাম, কোনো ট্রিক নেই। তো আমি একটা চরিত্র যখন আমাকে দেয়া হয় আমি পছন্দ করি, যদি আমার পছন্দ হয় তাহলে আমি সে ছবিটা করি, এবং অজস্র ছবি আমি রিফিউজ করেছি বলে আমার বদনামও আছে। বদনাম মানে লোকে আবার দুঃখ দিয়েছি লোককে, আমার ছবিটা করলো না। আমি অনেক ছবি পরে আমি রিগ্রেটও করেছি, ইস সেটা করলে ভালো হতো, বুঝতে পারিনি, এগুলোও হয়েছে। আবার বাঁচা গেছে আমি করিনি, আমি এরকম অজস্র ছবি আছে যে কারণে অনেকে আমার ওপর একটু বিরক্ত হয়েছে, কষ্ট পেয়েছে, রেগে গেছে, অঞ্জন আমার ছবিটা করলো না, অঞ্জন আমার ছবিটা করলো না, কিন্তু অনেক ছবি করিনি। যখনই আমি করছি আমি কমিটেড যে আমি প্রতিম দাশগুপ্তর ছবিতে একটা সুপারি কিলার, আমি কমিটেড, তখন আমি কিন্তু সেটা নিয়ে মোটামুটি আমি একটা 15 দিন কি 1 মাস চাই, আমি সেটা খেটে খুঁটে আমার হাব ভাব কীভাবে সমস্ত কিছু রেডি করে যাই। কিন্তু আমি সেটে গিয়ে এই ডায়ালগের সময় এটা করব, ওই ডায়ালগের সময় ওইটা করবো, এসব কিছু ভাবি না। আমি আমার চরিত্রটা নিয়ে, আমার জামা কাপড়গুলো নিয়ে আগে থেকে, এই জন্য আমার সব অভিনয় একটা আমার নিজের জিনিস রাখি আমি, বা যদি সেটা আমার না থাকে তাহলে সেটা আমি নিই, কিনে নিই বা করে নিই। নিজের ক্ষেত্রে এসেও মানে দ্যাট ইজ দ্য জব অফ অ্যান অ্যাক্টর। অ্যাক্টর কী করে বলবে আমি এখানে দাঁড়াবো, এটা করব, সেটা করব না, এটা ভালো লাগে, অ্যাক্টরের কোনো অধিকার নেই। যে জন্য আমি আজ অবধি ডিজিটাল মিডিয়া আমি ইদানিং আমি দেখি অ্যাক্টররা কথা বলতে বলতে একটু গুলিয়ে গেলে বলে কাট, এটা আমি কোনোদিন সাহস পাইনি। নিজের ছবিতেও বলতে পারিনি, অন্য লোকের ছবিতেও সাহস পাইনি, কারণ নেগেটিভে কাজ হতো, আমার বলার কোনো অধিকার নেই।
যতক্ষণ না ডিরেক্টর কাট বলছে আমি বলতে পারি না। আর নিজের ছবিতেও যখন আমি ঠিক করে নিয়ে আমি অভিনয় করছি, তখন আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখে, এবং বা অনেক সময় আমার ইম্পর্টেন্ট কো অ্যাক্টরই তারা বলে দেয় যে আমার কোনো ইদানিং চাপ বেড়ে গেছে, রিহার্সাল হয় না, আমি বারবার রিহার্সাল এইটা করে যাই। এছাড়া আমার মনে হয় না যে আমার কখনো ওই প্রবলেমটা হয় না যে আমি এরকমভাবে ভাবছি, তুমি তার ছবি সে যেরকমভাবে ভেবেছে সে করবে। আমি যখন একবার কমিট করেছি তাকে, আমি আর কিছুতেই, সে ডিরেক্টর, আমি কিছু বলতে পারি না, আমি তার অভিনেতা, সে আমার থেকে ছোটো হোক বড়ো হোক যাই হোক। এবং এটা তো ঘটনা, মানে এটা তো ফ্যাক্ট অফ লাইফ যে ডিরেক্টর ফাইনালি টেক্স দ্য সে লাস্ট কলটা নেবে। সো এইটা না, এটা হতে পারে ডিরেক্টর যা বলবে। সেই জন্য ছবিটা আগে আমি করবো কিনা ঠিক করিনি, এবং যেহেতু আমি অনেক করিনি সেই জন্য আমার একটু লোকে আমাকে একটু মানে দুঃখ পেয়েছে। দুঃখ পাবেন না, কারণ ওই যে ছবিটা নিয়ে উনি কথা বলছিলেন সাহেব বিবি গোলাম, সেটাও কিন্তু জি বাংলা সিনেমা আছে, দেখতে মিস করবেন। আর হ্যাঁ, অনিরূপ যেটা প্রশ্ন, মানে আমার মনে হয় যে এটা সবাই জিজ্ঞেস করবে, যে ছবিটা নিয়ে আমরা কথা বলছি, একজন ড্রাগ অ্যাডিক্ট নিয়ে ছবি, ড্রাগের সমস্যা নিয়ে ছবি, এরকম জটিল বিষয় নিয়ে ছবি, এবং সব ক্ষেত্রে আপনার ছবিতে দেখা যায় যে আপনি এরকম একটা রিস্ক নেন, এরকম একটা গ্যাম্বল করে। দত্ত ভার্সেস দত্ত সাবজেক্টও একটু ডিপে গিয়ে বুঝতে হয়, বা একটা সাহেবের কাটলেটও আপনি হয়তো খুব হালকা চালে বানানোছেন, কিন্তু তার মধ্যে একটা গভীর মেসেজ থাকে। এই ছবিতেও তাই আছে। তো এই ছবিটা বোঝা যায় যে ড্রাগ পেডলিং নিয়ে ছবি, তার ড্রাগ অ্যাডিক্টের গল্প রয়েছে এখানে, এবং তার সেখান থেকে তারপরে কি হয় সেটার জন্য তো জি বাংলা সিনেমার পর্দায় আপনারা অপেক্ষা করবেন। কিন্তু এরকম একটা কঠিন সাবজেক্ট নিয়ে, জটিল সাবজেক্ট নিয়ে সবসময় কেন করেন? এটা কি মানে আপনার কোথা থেকে ভিতর থেকে ওই বুদ্ধিমান অঞ্জন দত্ত, যে অত্যন্ত শিক্ষিত অঞ্জন দত্ত, মার্জিত অঞ্জন দত্তটা বেরিয়ে আসে, যারা অলওয়েজ বোঝে না আমার এমন একটা জিনিস বানাতে হবে যেখানে সবসময় ব্রেনের একটা খোরাক থাকতেই হবে? ইউজুয়ালি একটা জীবনে একটা সময় আসে যখন একটা ছবি যখন শেষ হচ্ছে, মোটামুটিভাবে বুঝতে পারি যে এই গল্পটা একটা করেছি, সেটা হয়তো 6 মাস পরে আমি ধরবো, মানে আরেকটা কাজ আমার আছে 6 মাস পরে। আমার কোনো কাজ নেই, জাস্ট কোনো কাজ নেই, কোনো ছবি নেই, কিচ্ছু নেই, ওমকেশ আর হবে না। আমি কি করবো আমি বুঝতে পারছি না, খুব খারাপ অবস্থা। মানে আমি আর ডিটেলে যেতে চাইছি না, মানে আর্থিক মানসিক খুব খারাপ অবস্থা। তখন আমি একজন ভদ্রলোক সত্যম রায়চৌধুরী, যিনি ইউনিভার্সিটি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চালান, শুনেছি সে নাকি ছবি প্রডিউস করে, একজনের মারফত তার ফোন নাম্বার নিয়ে আমি এটা প্রথম করলাম, আমি কখনো করিনি এটা। এই প্রথম একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি গেলাম, যে আমাকে ভীষণ ভালোভাবে চেনে। কী ব্যাপার, আমার চেহারাটা কি বসুন চা খাবার, শোনা আমাকে একটা ছবি করতে দেবেন। সে না কী বলবে সত্য, মানে সে ভাবতেই পায়নি। এবং তার খারাপও লেগেছে, তারও খারাপ লেগেছে, তার স্ত্রীরও খারাপ লেগেছে, মোটামুটি খারাপ লেগেছে। এই লোকটার এই অবস্থা, বলছে আমি একটা ছবি করতে চাই, আমার এইরকম অবস্থা। তাকে ফ্র্যাঙ্কলি বললাম যে আমি বাজে অবস্থা আছে, কিন্তু আমি ছবিটা ভালো ছবি করবো, আমি একটা ভালো ছবি করবো। ভালো ছবি মানে আপনি যেরকম চাইছেন, আপনি যেরকম ছবি করেছেন তার থেকে অন্য বেটার ছবি করবো, টান থাকবে, গান থাকবে, ভালো গান থাকবে, থাকবে, এবং গানটা একটা ইম্পর্টেন্ট জিনিস হবে। এবং তখন বলি ছবির কী নিয়ে, তখন আমি বলি যে অল্প বয়সী ছেলেরা নেশা করে, বললাম আমার এরকম সাবজেক্ট ভীষণ দরকার, আমার ইউনিভার্সিটি চালাই, আমি কলেজ চালাই, এইটা আমার খুব খুব কাজে দেবে, এই সাবজেক্টটা আমার অন্য বিজনেসের কাজে দেবে। সো এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আপনি করুন এই ছবিটা। কিন্তু আমি খুব অল্প টাকা, কিন্তু হংকংয়ের শুটিং আছে, এই খেয়েছে। হংকংয়ের শুটিং, হংকং না, থাইল্যান্ডে বাদ দেওয়া যাবে না, সৌমিত্রতাকে নিতে হবে। আর যিশুর সঙ্গে আমার প্রথম কাজ, কেন যে আমি যিশুকে আমি যিশুকে ডেকে এনে চুলটুল কাট এ কর সে কর জায়গায়, যিশু প্রথম আমার জীবনে এলো। আর উনি বলেছিলেন একটাই আমার কথা, যে শুভশ্রীর সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে ছবিতে পাঠ করা, শুভশ্রীকে আমি কোনো চরিত্র দিতে পারিনি। শুভশ্রী কি কোনো চরিত্র হতে পারে? শুভশ্রীর সঙ্গে আমার কোনো পরিচয় নেই,
শুভশ্রীর সঙ্গে আমার যে পরিচয় নেই মানে কি, তার কাজ আমি দেখছি দেখছি, কিন্তু সিনেমার জগতে আমি যে জগতে ঘুরি ও অন্য জগতে ঘুরে। তো শুভশ্রীকে আমি ডেকে আনলাম, কথা বললাম, দেখলাম ভীষণ একটা বন্ধুত্ব হয়ে গেল। সো আমি ঠিক আছে, হ্যাঁ চলো চলো শুভশ্রীকে নিয়ে নিই তাহলে। এইবার আমি আরে থাই অ্যাক্ট্রেস জিরাপ্পা এই মিলে ঝুলে শুরু হয়ে গেল। ব্রাত্য বসু ছিল একটা পার্টি, এবং গান শান, মানে গান তো নীল ঠিক করেছিল শানই গাইবে, আমি বলেছিলাম নীল তুমি গাও, তো নীল আর শান মিলে গেয়েছিল। আমার একটা পুরনো গান শেষ বলে কিছু নেই, যে গানটা বিখ্যাত গান, সেটা আমি ব্যবহার করেছিলাম, সেটা আমি গেয়েছিলাম। কিন্তু উনি রাজি হলেন এবং আমি ছবিটা করতে গেলে আমি মোটামুটি বেঁচে গেলাম। যাক, একটা ছবি পেয়ে গেছি। এবং সেই ছবিটা করতে গিয়ে যিশু একদিন আমায় বললো, আমার একটা ধুতি পরিয়ে দেখো না। আমি করবি ব্যোমকেশ? আমি আমার ব্যোমকেশকে পেয়ে গেলাম। ভবিষ্যতের জন্য এগুলো একদম রেফারেন্স হয়ে রয়ে গেল। যখন কোনো সিনেমার ছাত্র যখন পড়াশোনা করবে বা কাজ করবে, বা সিনেমার গুণমুগ্ধ মানুষেরা ভক্তরা যখন আলোচনা করবে, তখন এই গল্পগুলো রেফারেন্স নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ অঞ্জন দত্তকে আমাদের সঙ্গে আসার জন্য এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদেরও ধন্যবাদ এই পুরো আড্ডাটায় আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ইনফ্যাক্ট আপনারাও যদি এইভাবে এরকম এই লাইভ আড্ডায় সুপার ফ্যান কন্টেস্টে পার্টিসিপেট করে আপনার পছন্দের তারকার সঙ্গে কথা বলতে চান, তাহলে আমাদের ডিজিটাল হ্যান্ডেলগুলোতে পার্টিসিপেট করুন, কন্টেস্টে জানান আমাদের ছবির ফিডব্যাক, এবং আপনার পছন্দের নায়কদের গল্প আমাদের শোনাতে পারেন, শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস অলট। পরের দিন আবার আপনার সঙ্গে আড্ডা হবে অন্য কোনো একজন তারকার সঙ্গে, অন্য সেট অফ দর্শকদের সঙ্গে। ভালো থাকবেন এবং অবভিয়াসলি টোনের কোনো স্মাইলটা পাস অন করতে থাকবে, যাতে সবাই আনন্দ থাকে। সপ্তপদী রেস্টুরেন্টকে ধন্যবাদ। আমাদের এই পুরো আড্ডাটা, এই যে আমরা যেখানে বসে আড্ডা দিচ্ছি, সেই রেস্টুরেন্টের নাম সপ্তপদী। সপ্তপদীর কাটলেটটা আমাদের পার্সোনালি ভীষণ ফেভারিট, বাকি খাবারগুলো তো ফেভারিট, বাঙালি খাবার রয়েছে। অ্যান্ড সেই সপ্তপদী রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ এই পুরো আড্ডাটা এখানে করতে দেওয়ার জন্য।